আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কত গীত যে আরো শুনতে হবে এই দেশে, এই গীত শুনতে শুনতে এই যতদিন ওই এনসিপি তো এখন হচ্ছে, আমি বলছি এটা ফ্রিডম পার্টি হওয়ার পথে, কেউ কেউ বলে জাসদ হওয়ার পথে। এরা তো নিবু নিবু করছে, এই নিবু নিবু করতে যেদিন ফুট করে পুরো নিভে যাবে তার আগে পর্যন্ত এসব বাণী বোধ হয় শুনতে হবে। কয়েকদিন পর পর একটা বাণী দেয়। মাহফুজ আলম কয়েকদিন ধরে একটু চুপ না, মাহফুজ আলমের রিসেন্ট তেমন কোনো বাণী পাওয়া যাচ্ছে না। মাঝে কিছুদিন তো বানিয়ে দিত, ইলেকশন আগে পরেও বানিয়ে দিচ্ছে। মাঝে শুনছিলাম নতুন নাকি কি একটা সংগঠন করবে, করছে কিনা তাও ঠিক জানি না, খবর নিয়ে নিই, আগ্রহ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির অন্যতম প্রতিকৃত বলেই সোশ্যাল মিডিয়া অনেকে বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয় যে ইউনূস আমলে যা কামানোর বিধুমচে কামাইছে, এবং এখনো মহাপরাক্রমশালী বোধ হয়, জানি না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তো বুঝে, রাতের ঘুম ভালো হয়, বোঝা যায়, এবং কোনো দুশ্চিন্তা নাই। আমি জানি না বিএনপি বা তারেক রহমান সাহেবের কোনো ভালো সিগন্যাল তারা পাইছে কিনা। নতুন আবার এক বাণী দিছে, সেই বাণীটা হলো সেই ডিপ স্টেট, যেই ডিপ স্টেট দিয়ে তারা ক্ষমতায় আসছিল, যে ডিপ স্টেটদের সাথে লিয়াজু করে তাদের গুরু ক্ষমতায় বসছিল এবং তাদেরকে দিয়া মেলা সাজিয়েছিল, সেই ডিপ স্টেট নাকি এদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলছিল, এবং আরো হাড়ি ভাঙছে। সে দাবি করছে যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পুরো প্ল্যানটাই নাকি তাদেরকে দেওয়া হয়েছিল। কি সেই প্ল্যান? সেই প্ল্যান হয়েছে যে বিএনপির নেতারা বেশিরভাগ আদালতে সাজাপ্রাপ্ত, আওয়ামী লীগ আমলে তো সাজাপ্রাপ্ত যেহেতু, সুতরাং কোর্টে ঘোরায় ডেট ঘোরায় এরা সাজাপ্রাপ্ত থাকলে এরা ইলেকশন করতে পারবে না। ফলে দীর্ঘদিন পিছাইতে 2029 সাল পর্যন্ত ক্ষমতাটা নেওয়া যায়। তারেক রহমান নিজেও যেহেতু সাজাপ্রাপ্ত ছিল, তার সাজাটাও পিছাইতে আরো বেশি দিন পিছানোর পরে, তারপরে যদি 29 সাল পর্যন্ত পার করা যায়, এবং ওনারা নাকি ব্যাপক তাদের মনোবাসনা ছিল যে ওনারা ফেয়ার নির্বাচন দিবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এই জন্যে নাকি তারা এই প্রস্তাবে রাজি হয়নি। সেইটাও বলছে তাদেরকে বারবার এই ভোলা বোঝানো হয়েছে। সব আয়োজন ছিল ডিপ স্টেটের, বলছে ডিপ স্টেটের বেশ কয়েকটা ইনস্টিটিউট এটার মধ্যে জড়িত ছিল। অবাক করা কাণ্ড, জানেন এদেরকে যে বারবার টোপ দিচ্ছে, এরা বারবার টোপ খাইতে গেছে, শেষে না করছে। কত ভালো ছেলে না? নাকি ডিপ স্টেট সমস্ত কিছু চেষ্টা করছে, ডিপ স্টেটে নিয়ে করছেও চেষ্টা, পরে ডিপ স্টেট মুখ ফিরায় নিছে, অথবা ডিপ স্টেট অন্য কাউরে দিয়ে তার এখন পারপাস সার্ভ হবে, আসিফদেরকে আর ইউনূসকে আর রাখে নাই। শেষ দিকে আমরা এটা শুনতাম না যে আমেরিকা মুখ ফিরায় নিছে ইউনূস থেকে, এবং তারা ব্যর্থ হয়েছে। সে আরো গল্প ফাচ্ছে, আরো গল্প হইল যে ওই আগের সরকার, ইউনূস সরকারের দুইজনকে, সম্ভবত শেখ খলিলুর রহমান এবং এই আশিকুর রহমান, যে ভিডার, তাদেরকে মিন করছে যে এই দুইজনকে রাইখা দিছে, এরা নির্বাচনে কলকাঠি নাড়ছে, কলকাঠি না এরা বিএনপির সুবিধা দিছে, এইসব বহু গল্প স্বল্প তারা বলা শুরু করছে। আমার ধারণা কি জানেন, এদের উদ্দেশ্য এখনো ভিন্ন, এরা এখনো চুপ মেরা যায়নি, এরা ভেতরে ভেতরে অন্য কিছু একটা খেলা করছে, এখনো এদের অন্য কোনো প্ল্যান আছে, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য এক এক সময় এক একটা বোমা ছাড়তেছে। দেখাচ্ছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, মিলামিশা আছে, আবার তককে আছে কখন একটা সাংঘাতিক কিছু সুযোগ পাওয়া যায়। আপনি যেটা বললেন যে জালিয়াতি ছাড়া তো এদের কোনো উপায় নেই। জালিয়াতি কারা করে? যাদের কিছুই নাই। আমাদের জামালপুরে একটা গল্প আছে, বাপ দাদার নাম নাই, তখন বলে চান মন্ডলের বিয়াই, তোমার নাম কি? আমি তো হইলাম মাসুম বিল্লার বিয়াই, কারণ আমার তো নাম নাই, আমার তো পরিচিতি নাই, আমার তো যোগ্যতা নাই, আমার বাপ দাদার নামে কেউ চিনবে না, তাই বলতে হবে মাসুম বিল্লার বিয়াই। মানে এটি আমাদের দেশে বলে বাপ দাদার নাম নাই, চান মন্ডলের বিয়াই। এই যে এখানে দেখাই যাচ্ছে যে এখানে তারা মিউট করেছে পিএম, অর্থাৎ একটা দেশের প্রধানমন্ত্রী কার্যালয় বা তার, যেহেতু বলেন ভেরিফাইড, কয়েকদিন পরে বলতে পারে এটা তাদের না, তাই আমরা ওইভাবে বলতে হয়, সেখান থেকে পোস্টটা দেওয়া হয়েছে, দেখায় ওইটা জয় বাংলা স্লোগান দিয়েছে, সবাই জানে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন, আপনি তো খুব ভালো ভাষায় বলছেন শব্দে, যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এটার মধ্যে জামালপুরের ভাষায় আর একটা সুন্দর কথা, সেটা হলো কাশে পাত ঢাকে না। বুঝতে পারছেন? কাশ দিয়ে কোনোদিন বদবায়ুর আজ ঢাকা যাবে না। তো এরা যে বদমাইশিটা করতেছে, যে জালিয়াতিটা করতেছে, এই জালিয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে তারা মিথ্যা। যেহেতু শুনেন, বিএনপির আমার কমপক্ষে সেন্ট্রাল মেম্বার সহ 5-6 জন সহ মাঝারি, সেজো মেজো ছোট, এমনকি মফস্বলের নেতাদের সাথে আমার কথা হইতো। তারা আমাকে বারবার কি বলতো জানেন? বলতো যে আমাদের সবই আছে, যেটা আপনার জন্য আমি বলেছি, অন্যান্য জায়গায় একটু উদাহরণ দিই, যে আমাদের সবই আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যারিস্টার আছে, জেনারেল আছে,
মেজর আছে, কর্নেল আছে, সব আছে, কর্মী আছে, গুন্ডা মাস্তান সবই আছে, কিন্তু একটা জিনিস নাই। আমি বলতাম কি ভাই, কি কারণে আওয়ামী লীগের সাথে পারেন নাই? বলে আমাদের না বঙ্গবন্ধু নাই। এটা বিএনপির নেতাদের কথা, এটা আমার কথা না, এটা কোনো আওয়ামী লীগের নেতার মুখে এটা আমি শুনি নাই। বঙ্গবন্ধুর শুধু ভাষণটা যে আছে না, এই ভাষণটাই এত শক্তিশালী যে, বঙ্গবন্ধুর কথা বললাম না, তার যে একটাই ভাষণ, আসলে সেটা ছিল ঘোষণা কারো কারো, মানে আমি মনে করি এই একটা ৭ই মার্চের ভাষণই কিন্তু তাদের সকল বক্তব্য, চিন্তা, চেতনা, গবেষণা ধ্বংস করে দেয়। তাই তারা বহুভাবে চেষ্টা করতেছে যে কিভাবে বঙ্গবন্ধুকে খাটো করা যায়, তারা যাতে উঠবে, তারা যাতে উঠুক। যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন, তাদের ইতিহাসের যে অধ্যায় রয়েছে সেটা আমরা স্বীকৃতি দিতে চাই, আমার আপত্তি নাই। তারা বলুক যে উই রিভোল্ট বলছে, এইটুকু বললে এটা স্বাধীনতার ঘোষণা হয় না। তারপর আমরা ধরে নিলাম তার এই প্রক্রিয়াটা, তার এই কাজটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য কাজে খেটেছে, এটা আমরা ইতিহাসে রাখতে চাই। কিন্তু আপনি যদি এক বাদ দেন, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো আর বানাইতে পারবেন না, কারণ 10 বানাইতে গেলে 1 লাগবে, 100 বানাইতে গেলেও 1 লাগবে, 1 কোটি বানাইতে গেলেও 1 লাগবে। যখনই 1 বাদ দিবেন তখন 1 কোটি শূন্য, যখনই 1 বাদ দিবেন 10 কোটি শূন্য, অর্থাৎ 1-এর পরে 1 না থাকলে শূন্যের কোনো দাম নাই। তেমনি বঙ্গবন্ধুকে যদি আপনি স্বীকার না করেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন না, কোনো সমস্যা নাই, আপনি আওয়ামী লীগের সাথে 100 হাত দূরে থাকেন, কোনো সমস্যা নেই, সারাদিন আওয়ামী লীগের গালি দেন, তাও সমস্যা নেই, কিন্তু ইতিহাস আপনি কিভাবে অস্বীকার করবেন? যেটা আমি বারবার উদাহরণ দিই, অনেকেই বলে এটা বারবার বলো কেন, জামাতেরা মিথ্যা কথা বারবার বলতে পারে, আমরা সত্য কথা বলতে পারবো না, সেটা হলো জিয়ার উদাহরণ দিই। কারণ আমি কেন, অনেকেই বলে যে ফরিদ সাহেব আপনি কেন বিএনপিকে বুঝাইতে, জামাতকে বুঝাইতে কেন জিয়ার উদাহরণ নেন? আমি বলি যে ওইটাই তো তাদের দিতে হবে। কারণ আমি যদি এখন আমাদের প্রফেসর সাহেবের উদাহরণ দিই, বলবে তিনি তো শেখ হাসিনার কাছের লোক। যদি বলি যে আসাদ নূর বলছে, বলবে তো এখন আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের দোসর। আর যদি আমার উদাহরণ দেই তাহলে তো কোনো কথাই নেই, আমি আমার তো ঢাকার বিজেপি শাখার প্রধান বলে আমারে, তাহলে তো বুঝেন আমি আরো প্রমোশন পাওয়া। তো আমি জিয়ার উদাহরণ দিই। এই যে মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখার সময় কত মোটা মোটা বই, কত পর্ব, কত খণ্ড, 15-16 খণ্ড, এই বইয়েতে বলেছিল মিস্টার মওদুদ সাহেব, এই মওদুদ কত বড় বাটপার। তবে একটা জিনিস আছে, আবার মওদুদ সাহেব বাটপার কোনো সন্দেহ নাই, কিন্তু লেখার বেলায় কিন্তু ডাহা মিথ্যা কথা লেখেন নাই। তিনি কিন্তু তার বইগুলো পড়বেন, ওইখানে কিন্তু তিনি ডাহা মিথ্যা কথা বলে নাই। মওদুদের কোনো বইয়ে কিন্তু লেখা নাই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার কিন্তু কম বই নেই, তার আপনি আগের বইগুলো পাবেন, একটার মধ্যেও লেখা একেবারে এটা সোজা হিসাব। সেটা হলো যে আপনি যখন কারোর সাথে পারবেন না, তখন তো তার নাম ধরেই টানাটানি করতে হবে। অর্থাৎ আপনি আমি এখন আসাদের সাথে পারতেছি না, আমার 1 লাখই ফলোয়ার হয় না, আসাদের 5 লাখ, তখন আমি কি করব? প্রফেসর সাহেব উনি প্রফেসর, আমি তো স্কুলের মাস্টার না, প্রাইমারি স্কুলের, আমি কোচিং সেন্টারের মাস্টার না, যে জামাতে যোগ দিলাম কোচিং সেন্টারের মাস্টার, আমি নামের আগে প্রফেসর লিখলাম, সেই সুযোগ আমার নাই। তখন আমি কি করব? তার কিভাবে তার টাইনা নামানো যায়, মিথ্যা বলা যায়, আপনাকে কিভাবে টাইনা নামানো যায় মিথ্যা। কারণ মিথ্যা কথা বললে আমি 100টা মিথ্যা কথা বলবো, এখন আপনি কয়টা আপনি কাউন্টার দিবেন? পারবেন না আপনি, কারণ আমি সবই মিথ্যা কথা বলবো, তখন আপনি কি করবেন? এটা হলো তাদের পলিসি, যে 100-র মধ্যে 100 মিথ্যা কথা বলো, 5টা টিকে গেলেই তো লাভ, 5টা টিকে গেলেই তো লাভ, মিথ্যা তো টিকাইতে গেলেই তাদের লাভ। বঙ্গবন্ধু সম্পর্কে যেটা বলতেছিলাম, তখন মওদুদ সাহেব বলেছিলেন যে মিস্টার প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, আপনি বঙ্গবন্ধুর নামটা, শেখ মুজিব নামটা কেটে দেন। চিন্তা করে দেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র লিখতেছে, সেখানে মওদুদ বলতেছে যে নামটা কেটে দেন। এটা জিয়াউর রহমান ডায়েরিতে লেখা, বিএনপির যে কোনো লোক সেটা পড়ে দেখতে পারে, জিয়াউর রহমানের হাতে লেখা ডায়েরিটা বাইর করুক, পাণ্ডুলিপি তাদের কাছে এখনো আছে, সেইখানেই লেখা ছিল মিস্টার মওদুদ, মিনিস্টার মওদুদ, হিস্ট্রি ক্যান নট বি ইরেজড। জিয়াউর রহমান নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখেছে। ইতিহাস কখনো মুছা যায় না, তো জেনারেল জিয়া বুঝলো ইতিহাস মুছা যায় না। আর বাংলাদেশের এই আধুনিক যুগের মানুষ, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা পড়ালেখা করে, এই যে যুগ, ইন্টারনেটের যুগ, আপনি কোথায় আপনি লুকাবেন? সুযোগ নাই আপনার, কোথায় যাবেন? এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিজ্ঞানের উন্নতির কারণে অনেক কিছুই ধরা পড়ে যায়। বঙ্গবন্ধু বেঁচে ছিলেন মাত্র 55 বছর, তার মধ্যে তার 14-15 বছর জেলই কেটেছেন, অর্থাৎ জীবনের 4/1 বেশি তিনি জেল কেটেছেন। জেল কেটেছেন কি জিয়ার স্বাধীনতা ঘোষক বানানোর জন্য? জেল কেটেছিলেন কি আপনারে আমারে এমপি বানানোর জন্য? শুধু জিয়া, বঙ্গবন্ধু কেন জেল কাটলেন? তার কাজটা কি ছিল? তার বাপের সম্পত্তি রক্ষা করার জন্য জেল কেটেছিলেন, না তিনি জমি জমা করার জন্য, নাকি সুইস ব্যাংকে টাকা রাখার জন্য? তিনি আজ পর্যন্ত কিন্তু কোন বাংলাদেশের কোন তার সমালোচকরা বলতে পারে নাই যে বিদেশি ব্যাংকে বঙ্গবন্ধু টাকা আছে, 1টা টাকা, কেউ বলতে পারে নাই। এমনকি জামাতে প্রোপাগান্ডা ছিল আজ পর্যন্ত দাবি করে নাই। বঙ্গবন্ধুকে আমি
20 বছর বয়সে একভাবে জেনেছি, 25 বছর বয়সে একভাবে জেনেছি, 30 বছর বয়সে একভাবে জেনেছি, 40 বছর বয়সে একভাবে জেনেছি, 50 পার হওয়ার পরে আরেকভাবে, এখন আরেকভাবে জানি। মানে যতই তাকে নিয়ে আপনি পড়বেন বুঝবেন, ব্যক্তি শেখ মুজিব বলেন আর রাজনীতিবিদ শেখ মুজিব বলেন, এটা পড়তে গেলে আপনি উন্মাদ হয়ে যাবেন। নিরপেক্ষ দৃষ্টিতে পড়লো আপনি তাকে স্বীকার, আপনার আওয়ামী লীগ করার দরকার, আমি কি আওয়ামী লীগ করি? আপনি আসাদকে আওয়ামী লীগ করেন না। বঙ্গবন্ধু একটা রিসার্চ করতে তো আপনার আওয়ামী লীগ হওয়ার দরকার নাই। যেমন কোরআনের প্রথম বাংলা তর্জমা যখন করলো গিরিশচন্দ্র সেন, তার কি মুসলমান হইতে হয়েছিল? সে অনুবাদ করেছে। ভারতে বহু সংস্কৃতের অধ্যাপক রয়েছে, গবেষক রয়েছেন যারা মুসলমান ছিলেন না। তো এর জন্য তো আপনাকে হিন্দু হইতে হবে না, তো আওয়ামী লীগ হইতে হবে না আপনাকে। আপনি 71-এর ইতিহাস অস্বীকার, আপনি যদি আব্দুল হাই শিকদার হইতে যান, ওই লাল বান্দর হইতে যান, ওই যে লাল ক্যাপ পরে থাকে আব্দুল হাই শিকদার, বদমাইশ একটা, ওই জাসুদি, তার মতো বয়ান দিলে তো হবে না। আপনি বঙ্গবন্ধুকে যখন অস্বীকার করেন, মূলত আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন। বঙ্গবন্ধুকে যখন অস্বীকার করেন তখন আপনি জিয়াউর রহমানকে অস্বীকার করেন। জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, এমনি তো দেয় নাই। তারা যদি, আমি বারবার কিন্তু বিএনপিদের বলতাম, এই যে এইবারও যদি কোনো কারণে বিএনপি বঙ্গবন্ধুকে সমালোচনা না করে, আপনার একটা কথা বলি, এরা আত্মঘাতী। এখন যে সুযোগ ছিল তাদের, বঙ্গবন্ধুকে বিতর্কিত না করে বিএনপি যদি ওই যে বিজেপির মতো, বিজেপি কিন্তু মহাত্মা গান্ধীকে পছন্দ করে না, আপনি দাবায় রাখতে পারবেন না রে ভাই। আরে ভাই, আমি যে আজকে উজ্জীবিত, আমি কার ইতিহাস পর উজ্জীবিত? কোনো সন্দেহ নেই, পৃথিবীর সকল বিপ্লবীর, প্রায় সেরা যত বিপ্লবী রয়েছে তাদের সকলের বই পড়েছি। সেই বিপ্লবী পরে আমি বিপ্লবী হয়েছি, কোনো সন্দেহ, কিন্তু এত সাহস পাই নাই যখন বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধু শুনেন ভাই। 14-15 বছর একটা মানুষ 55 বছর জীবনের জেল খেটেছে, আপনি এটাকে কি মনে করেন? আপনি কিভাবে তাকে দাবায় রাখবেন? চাইলেও তো পারবেন না, পারবেন কোনো দিনই। আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি মিলে যদি বঙ্গবন্ধুকে দাবায় রাখতে চায়, তারপরেও তো পারবে না। কম চেষ্টা করা হয়েছে। একটা পরাশক্তি যার কাছে মাথা নত করেছে। শুনেন, বঙ্গবন্ধু কত শক্তিশালী একটা উদাহরণ দেয়। বঙ্গবন্ধুর গলায় ট্রনসিল হয়েছিল, তাকে চিকিৎসার জন্য আমেরিকা পাঠানোর কথা, উন্নত চিকিৎসা। আমেরিকান অ্যাম্বাসেডর মাপ চাইছে, কয় এটা সম্ভবই না। বলছে কেন? বলছে কোনো কারণে যদি শেখ মুজিব মারা যায়, সমস্ত দায় আমাদের কাছে চাপবে। চিন্তা করে দেন। পরে বলছে রাশিয়া পাঠান। মানে তারা এত ভয় পাইতো বঙ্গবন্ধুকে। এটা কি কারণে ভয় পায়? বঙ্গবন্ধু আওয়ামী লীগ করতে বলে না, আওয়ামী লীগের কারণে। তিনি ছিলেন গণমানুষের নেতা। বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের নেতা না, তাতে আমি কথা বলতাম না, আপনি বলতেন না, অনেকেই বলতো না। 32 নাম্বার ভাঙার পরে মানুষ, ওই যে আমাদের প্রফেসর একটা কোন সময় যেন একটু বললেন যে নিষিদ্ধ করার কারণেই, মানে চাপ দেওয়ার কারণে আরো মানুষ বেশি বেশি করে জানার আগ্রহ দেখা দিয়েছে। আপনি দেখেন, আমার মনে হয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এত বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হয় নাই, আমার মনে হয় না। মানে আমারও তো মিনিমাম ধারণা আছে, তাই না? আমিও তো বাংলাদেশেই থাকি। তো এই যে দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে এত আলোচনা হয় নাই, এত গবেষণা হয়, এখন কিন্তু হচ্ছে। এটা কিন্তু সাপে বর হয়ে যাচ্ছে। আর ওই যে বলেন, এরা কেন বিরোধিতা করে, কেন ভাস্কর্য ভাঙতে যায়? মৃত বঙ্গবন্ধুর চাইতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বেশি শক্তিশালী, এই ভয়ে তারা অস্থির থাকে। কারণ ওই যে ইসলামের পরিভাষা, আজান দিলে নাকি শয়তান বদবায়ু ত্যাগ করতে করতে পালায় যায়। তো বঙ্গবন্ধুর ভাষণ শুনলে আর বঙ্গবন্ধুর ছবি দেখলে আর জয় বাংলা স্লোগান শুনলে এই বাংলাদেশের রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীদের বদবায়ু বেড়ে যায়, ভয়ে থাকে, অস্থিরে থাকে, পালায় যায়। এই জন্য তারা বঙ্গবন্ধুকে এত ভয়। কিন্তু এ ডর জারি রাখনা চাহিয়ে, এই ডর তাদের থাকা উচিত, থাকতে হবে। আজকে এই যে আঙ্গুল তুলতেছি, এই আঙ্গুল তোলা শিখেছি বঙ্গবন্ধুর আঙ্গুল দেখেই, ঠিক আছে? এই আঙ্গুল দেখলেই দেখবেন তারা ভয় পায়। এই ভয় আমরা তাদের ভয়ের উপরেই আমরা রাখবো। আপনি দেখেন, একটা সোকল্ড হোক, মুসলেকা সরকার হোক, যেটা নাম দিয়েছি আমি মুসলেকা সরকার, এখন তো নির্বাচিত সরকার, তাই না? তারা এখনো কিন্তু সেনাবাহিনী ব্যারাকে ফিরে নিয়ে যেতে সাহস পায় না। কি কারণ? বঙ্গবন্ধু। তারা এখনো ব্যারাকে যেতে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলতে সাহস পায় না। কি কারণ? 32 নম্বর। তারা এখনো সেনাবাহিনীকে নিয়ে ব্যারাকে ফিরে যায় না, কারণ কি? জয় বাংলা স্লোগান। এই স্লোগানটা এত বিধ্বংসী যে এই স্লোগানের সামনে ওই যে পদ্মা মেঘ তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা। তারেক রহমানকে হত্যা চেষ্টা তথা তারেক রহমানকে 1/11-র সময়ে তার প্রতি যে শারীরিক নির্যাতন করা হয়েছিল, বা যেটাকে আপনারা বলেন কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা, বা কোমর ভেঙে দেওয়া, বা তার প্রতি শারীরিক নির্যাতন, এবং অনেকগুলো বিষয় এখানে আছে। অনেক মুখরোচক কথাও আছে, অনেক সত্য আছে, বাস্তবতা আছে। এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে কথা বলবো, এবং সত্যতার আলোকেই এভিডেন্সিয়ালি কিছু কথা আমি উপস্থাপন করব। এবং আমি যে কথাগুলো বলবো তার জন্য এই ঘটনার সাথে কারা কারা সাক্ষী এখনও বেঁচে আছেন তাও আমি উল্লেখ করব।
যেহেতু ওই সময়টা আমি নিজে সার্ভিং একজন অফিসার, সে কারণে তখন অনেক কিছু জানতাম। আপনারা শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন এবং আমার কথাটাকে কেউ অপব্যাখ্যা করবে না। আচ্ছা, এখন মূল কথায় ফিরি। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে জানেন যে তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল বা তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, এটুকু জানেন। বাট এটা অনেকেই জানেন না যে তারেক রহমানকে একটি দুর্ঘটনা নাম দিয়ে বা অপমৃত্যুর নাম দিয়ে তাকে কিন্তু হত্যা চেষ্টাও করা হয়েছিল, সেই পরিকল্পনা ছিল। আহ, এটা কিভাবে, কারণ এই ঘটনাটা হচ্ছে এটার সাক্ষী আমি বলতে পারি, আপনার এখনও বেঁচে আছে জেনারেল মতিন। আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে তখন একজন উপদেষ্টা ছিল মেজর জেনারেল মতিন, যিনি ওই যে বলেছিলেন যে আমরা রুই কাতলা ধরবো, রাঘব বোয়ালদের ধরবো, এবং তিনি অনেক বড় বড় অপরাধীদেরকে ধরার ব্যাপারে অনেক কথা বলেছিলেন। এবং আমার জানা মতে তিনি একজন সৎ অফিসার ছিলেন। তিনি শাসন বা অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, ভুলভ্রান্তি থাকতে পারে। বাট ওই সময় যদি জেনারেল মতিন না থাকতেন, তাহলে হয়তো বা তারেক রহমানকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল, এটা মাসুদউদ্দিন চৌধুরী অ্যান্ড গং তারা সফল হয়ে যেত। আমি এই মুহূর্তে দুটো প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমাদের গোয়েন্দা প্রতিবেদন যাদের ভিত্তিতে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ধন্যবাদ। আরেকটা হচ্ছে ডিবিকে, কারণ এ যাবৎকালে যতগুলো অ্যারেস্ট বা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করাটা আমি মনে করি সবচেয়ে যৌক্তিক এবং পারফেক্ট একটা ইনিশিয়েটিভ ছিল। এর কারণ হচ্ছে যে যাকে তাকে ধরপাকড়া করে লাভ নেই। সেনাবাহিনী হচ্ছে অনম্যান শো। এই সেনাবাহিনীতে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সর্বোচ্চ পর্যায়ে কমান্ডাররা যা করে, এটা নিচের লেভেলে মানুষ অমান্য করতে পারে না। তো যাকে তাকে হয়রানি করে লাভ নেই, এরকম বিগ বিগ ফিশগুলোকে ধরেন, এই মামুন খালেদ টাইপ, যারা সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা ন্যারেটিভের মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের জন্য, শেখ হাসিনা মন জোগানোর জন্য, শেখ হাসিনার বিশ্বাস তৈরি করার জন্য এই মামুন খালেদ, জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী এরা নানান ন্যারেটিভ তৈরি করেছিল। যেই ন্যারেটিভগুলো শুনে শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছিল। এখন আমি আসি তারেক রহমান প্রসঙ্গে। তারেক রহমানকে যখন হত্যার চেষ্টা করা হয়, তাকে যখন অমানবিক শারীরিক নির্যাতন করা হয়, তখন এই বিষয়টা এবং তাকে যখন উপলব্ধি করে তারেক রহমানের পরিবার, বিশেষ করে ডক্টর জোবাইদা রহমান, তিনি যখন বুঝতে পারেন যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, তৎক্ষণাৎ তিনি তখন তৎকালীন উপদেষ্টা জেনারেল মতিনের কাছে গিয়েছিলেন দৌড়ে। জেনারেল মতিনের কাছে যাওয়ার পরে জেনারেল মতিনকে যখন পুরো বিষয়টা জানান, তখন এই জেনারেল মতিন তখন মইনু আহমেদকে ফোন করেছিলেন। মইনু আহমেদকে ফোন করে তিনি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন, কারণ মইনু আহমেদ ছিল জেনারেল মতিনের ব্রিগেড কমান্ডার। আমি তথ্য হয়তো একটু কম বেশি হতে পারে, আমার জানা মতে তিনি তার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং তার অধীনে চাকরি করেছিলেন। যে কারণে আর্মির কিন্তু একটা বিষয় আছে যে যে দলের বা যে মনোভাবই হোক না কেন, যেই রাজনৈতিক মতাদর্শের হোক না কেন, আর্মি কিন্তু ডাইরেক্ট কমান্ডার যার অধীনে যে চাকরি করে তাদের প্রতি একটা মিনিমাম এই মান্যটা করে থাকে, তারা এই সম্মানটা দেখা থাকে। যে কারণে মইনু আহমেদ কোনো উচ্চবাচ্য করেননি, তাকে তিনি অনেক বকাঝকা করেছিলেন, গালিগালাজ করেছিলেন। তোমরা কী পেয়েছো? তোমরা ইমিডিয়েটলি তার যা করার করেছো, এনাফ ইজ এনাফ। তোমরা ইমিডিয়েটলি তাকে আইনের আওতায় তাকে শপথ করো এবং তাকে সে জেলে থাক, কিন্তু তাকে আর কোনো নো মোর টর্চার। ওই মুহূর্তে যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করতো, তাহলে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা এইভাবে পেতেন বলে আমার মনে হয় না। এই ইতিহাসটা অনেকে জানে না, এবং এই ঘটনার বিস্তারিত যদি জানতে চান, এখনও বেঁচে আছেন জেনারেল মতিনও বেঁচে আছেন, তিনি অসুস্থ, এবং লেফটেন্যান্ট আবু রুশদ ডিফেন্স জার্নালের সম্পাদক, আমাদের বর্তমান সেনাপ্রধানের কোর্সমেট, তিনিও এই ঘটনাটা জানেন। আমি আশা করি লেফটেন্যান্ট আবু রুশদ স্যার তিনি এই কথাটা স্বীকার করবেন এবং তিনি এটা বিস্তারিত তিনি আরও ভালো বলতে পারবেন, আমার চেয়ে তিনি আরও ভালো জানার কথা এই বিষয়টা। সো এই দুজন ব্যক্তিকে যদি আপনারা এটা নিয়ে ইন্টারভিউ নেন, একদম তারা সাক্ষ্য দিতে পারবে। এবং আমি মনে করি তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই সময়ের এই জেনারেল ব্রিগেডিয়ার এটিএম আমিন এর মতো বড় ক্রিমিনালকে তাদেরকে সবার আগে যে কোনো শর্তে হোক, এটিএম আমিন বর্তমানে দুবাইতে আছেন আমার জানা মতে, দুবাই থেকে তাকে আনা হোক। এবং এটিএম আমিন ওই মুহূর্তে ডিজিএফআই যেসব অফিসাররা ম্যাডামের হয়ে বা ম্যাডামের বিশেষ করে বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বিশেষ করে যারা বিএনপির ক্ষতিটা চায়নি, হয়তো বা তারা ওই মুহূর্তে বিএনপির পক্ষে দাঁড়াতে পারেনি,
কিন্তু বিএনপি ক্ষতি চায়নি। এইরকম ডিজিএফআইয়ের অফিসারগুলোকে তখন সাইডলাইন করে ফেললে এই ব্রিগেডিয়ার আমিন এবং এই মামুন খালেদের মতো লোকজন। এই ঘটনাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তৎকালীন ডিজিএফআইয়ের তখন যারা ছিল ব্রিগেডিয়ার বাড়ি সহ তারপরে আরও কিছু অফিসার ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই সত্যতা আপনারা জানতে পারবেন। সো এই প্রকৃত ঘটনাগুলো আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত। আমরা এই যে বর্তমানে এই 2024, 2025, 2026, দয়া করে আপনারা এই ঘটনার অফিসারদেরকে দেখেন না। এখন যারা হিরো তাদেরকেও দেখতে যান না, এখন যারা ভিলেন তাদেরকেও দেখতে যান না। আসল ভিলেনটা দেখা উচিত আমাদের সেই 2006-07 সাল থেকে, কারণ আর্মির কোমরটা ভাঙা শুরু হয়েছে তখন থেকে। একটা সময় কি হয়, যখন নমরুদ ফেরাউন তৈরি হয় ভাই, এই নমরুদ ফেরাউনের ভয়ে অনেক মানুষ কিন্তু অনেক অপরাধ করে। এই অপরাধীদেরকে না দেখে ওই আসল নমরুদ ফেরাউনকে দেখেন, যারা আপনার এই 11-11 সময় আপনি খেয়াল করে দেবেন, তখন এই এটিএম আমিনের মতো মানুষ এমন একটা পরিবেশ বলয় তৈরি করেছিল, তারা এমন একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল যে বিএনপির অস্তিত্ব আর থাকবে না। যখন সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তারা, আর্মি অফিসাররা, অন্যান্য লোকজন জানতে পারবে যে আর বিএনপির আর ভবিষ্যৎ নেই, তার একটা মানে ভবিষ্যৎ নেই, তখন বলেন কয়জনের তখন বুকের পাটা থাকে বিএনপির পক্ষে দাঁড়ানো? সেই সময়টাতে যারা যারা পোল্ট্রি মারছে তাদেরকে আপনার ধরা উচিত। আর হচ্ছে যারা এই পোল্ট্রিবাজির জন্য সহায়তা করেছে, এই আমিন, মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর আরেকজন ব্যক্তি, ফজলে আকবর না, মোল্লা ফজলে আকবর। এই মোল্লা ফজলে আকবর তিনি কিন্তু এখন, আমি আমার পূর্বের বক্তব্যের আগেও বলেছিলাম অনেকবার, যেগুলো অনেক জায়গায় প্রচারও হয়েছে, এই পিলখানা ঘটনার সময় এই মোল্লা ফজলে আকবর সিঙ্গাপুরে ছিলেন কেন? এখনও তাকে প্রশ্ন করা হয়নি। ডিজিএফআই ডিজি তখন তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন পিলখানা যখন ঘটনা ঘটলো? এবং এই মোল্লা ফজলে আকবর ডিজিএফআই দায়িত্বে থাকা অবস্থায় তারপরে ঢাকার এএসইউর কমান্ডেন্ট ছিল ব্রিগেডিয়ার হামিদ 10 লং কোর্সের, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করা হয় না? কারণ এরা তো সূত্রপাত ঘটাইছে। এখন এই যে নান্নু পাঞ্জু এদেরকে ধরে লাভ কি? এই ছোটোখাটো জুনিয়র অফিসার তখন যারা মেজর ক্যাপ্টেন ছিল, এখন হয়তো তারা ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে ধরে লাভ নেই। এরকম ধরতে গেলে সবগুলাকে ধরতে হবে, তো সবাইকে তো আপনি কোরবানি ফাঁসি দিতে পারবেন না। সো রুটগুলাকে ধরেন। ওই সময়ে আরও কয়েকজন অফিসার ছিল যারা, এটা ডিজিএফআই থেকে শুরু করে অনেকেই তথ্যটা জানেন, জিয়াউর রহমানের হত্যার আসামি ছিল কয়েকজন। সেই অফিসারদের সন্তান তখন তারা ডিজিএফআইতে ছিল 2 জন, আমি যত জানি। তাদেরকে কেন এখনও ধরা হয় না? তাদের নামটা কেন সামনে আসতেছে না? আমি রিপিট করছি, জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত যে অফিসার যাদের ফাঁসি হয়েছিল, আপনি বলেন জিয়াউর রহমানের হত্যায় সাথে জড়িত হত্যাকারী এবং সেই অফিসারের আবার ফাঁসি হয়েছে, সেই অফিসারের সন্তান কি কখনো বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে পারে? বলেন, পারে না। তো সেই ব্যক্তিরাও কিন্তু এখন, এরকম 2 জন অফিসারও কিন্তু এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তাদেরকে ক্ষতি, হ্যাঁ ঠিক আছে, সন্তানের অপরাধ কি? সন্তান অপরাধ নাই, তাদেরকে ক্ষতি করেন না, কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে তো রাখা যায় না, বিশ্বাস তো করা উচিত না, তাই না? আচ্ছা, তারপরে আসি আরেকটা বিষয়, যে আমি আরও একটা বিষয় আপনাকে এখানে প্রকাশ করবো। সেটা হচ্ছে 2008 সালে যখন বিএনপি নির্বাচন করে, সেই নির্বাচনের সময়, নির্বাচন যখন হবে 2008-এর নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হয়েছে 2008-এর, ঠিক তার কিছুদিন আগে এই যে আপনারা যাকে সৎ অফিসার হিসেবে চিনেন, লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী, তিনি কোকোর দুর্নীতির বিষয়টা তিনি তুলে ধরেন, এই রিপোর্টটা প্রকাশ করেন দুর্নীতি দমন কমিশন থেকে ঠিক নির্বাচনের আগে, যেটা বিএনপিকে অনেক বড় বিগ ড্যামেজ করেছে। দুঃখের বিষয় হচ্ছে বিএনপির এই যে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বুদ্ধিজীবী বলেন, এত বড় বড় নেতা, এত শুভাকাঙ্ক্ষী, কেউ কিন্তু এই কথাটা বলে নাই, কেউ বলেও না। তো এই যে ব্যক্তি হাসান মাসুদ চৌধুরী আজকে অসুস্থ, আমি তাকে গ্রেপ্তার করতে বলবো না, তাকে হয়তো এটা ছোটোখাটো অপরাধ হিসাবে তাকে ছাড় দেওয়া যেতে পারে, কারণ অনেক বড় বড় অপরাধী আছে, কিন্তু হাসান মাসুদ চৌধুরী যে ওই ইনিশিয়েটিভটা বিএনপিকে অনেক বড় ড্যামেজ করেছিল, এটা বুঝতে হবে অন্তত। আমি বলছি না কাউকে অ্যারেস্ট করো কি করো, সেটার কথা না, বাট আমার সত্য জানতো। আপনি ক্ষমা করলে তাকে বলে ক্ষমা করেন, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি অপরাধী। আপনি অপরাধীকে আইডেন্টিফাই করে তারপরে ক্ষমা করেন, আপনি উদার হবেন, কিন্তু আইডেন্টিফাই করেন। তারপরে সেই ডিজিএফআই তৎকালীন সময়ে কর্নেল বা ব্রিগেডিয়ার হবে পরে শাম্মী ফিরোজ, এর নাম কেউ নেয় না।
আওয়ামী লীগ সরকার গঠন করার পরে এই মিডিয়াকে সবচেয়ে বেশি ঘোলা জল খাওয়াইছে, মিডিয়া পরিবেশ নষ্ট করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামরিক অফিসারের বিরুদ্ধে আজে বাজে রিপোর্ট, মিথ্যা এইটা ওইটা তৈরি করছে এই শাম্মী ফিরোজ। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তিনি কিন্তু এখনও ঢাকা শহরে আছেন, তার বিরুদ্ধে কিছু করা হয়নি। আপনি যাকে তাকে যার তার নামে রিপোর্ট করছেন, যার তার নামে ফেসবুকে পোস্ট হচ্ছে, মিডিয়াতেই হচ্ছে, ওই অফিসারকে ভিকটিম করো, যাকে তাকে ভিকটিম করে লাভ নাই। কেন সব অফিসারের পিছনে গণহারে লাগছেন? আপনাদের লাগা উচিত 2009-10 সালের আসল অপরাধী যারা, এর পরবর্তীতে যারা বিভিন্ন পরিস্থিতির কারণে, নিজে টিকে থাকার কারণে, অস্তিত্বের কারণে যারা করছে, তাদেরকে আমি মনে করি নিরপরাধ ভাবার কিছু না, তারা অবশ্যই অপরাধী, বাট তাদেরকে হয়তো বা ক্ষেত্র বিশেষে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু ওই সময়ের এই মামুন খালেদ টাইপ লোকজন, মোল্লা ফজলে আকবরের মতো লোকজন, এদেরকে কোনোভাবে ব্রিগেডিয়ার আমিনের মতো, এটিএম আমিনের মতো মানুষকে কোনো মতে ছাড় দেওয়া উচিত না। ব্রিগেডিয়ার এটিএম আমিন যেসব ডিজিএফআই যেসব কর্মকর্তাকে ভিকটিম করেছিল এবং যারা ডিজিএফআইকে বিএনপি শুভাকাঙ্ক্ষী ছিল, সেই অফিসারদেরগুলোকে আমি মনে করি বিএনপি ডাকা উচিত, তাদের কাছ থেকে সত্যতা জানা উচিত। এবং ওই সময় গণহারে ওই সময় সবাই কিন্তু বিএনপির বিরুদ্ধে ছিল না, সব অফিসার ছিল না, অনেক অফিসার এই আর্মিনের ক্ষমতার কাছে খুবই দুর্বল ছিল। তারপরে ব্রিগেডিয়ার আজিম ছিল একটা, তিনি একসময় র্যাবের ডাইরেক্টর অফিস বা কিছু ছিলেন, পরবর্তীতে ডিজিএফআইতে ছিলেন, সেই ব্রিগেডিয়ার আজিমের নামও কেউ নেয় না। তারপরে আপনার ব্রিগেডিয়ার গোলাম মাওলা, তার নাম কেউ নেয় না। এরা তো একদম জেনুইন পারপিটেটর ছিল, এর সাথে সম্পৃক্ত ছিল, হয়তোবা তারা কম বেশি অপরাধী হতে পারে। ব্রিগেডিয়ার তখন এএসইউর কমান্ডার ছিল ব্রিগেডিয়ার হামিদ, তারা কম বেশি অপরাধ করতে পারে। তারা ওই শুরুটার দিকে মামুন খালেদের সাথে অনেকভাবে কাজ করছেন অনেক জায়গায়। এদের মধ্যে আমি বলবো না যে কেউ খুব বেশি অপরাধী, কেউ কম অপরাধী, বাট এইটা একটা সার্কেল ছিল, বলয় ছিল। এই বলয়টা আমি মনে করি প্রশ্নের আওতায় আনা উচিত, এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত। তারপরে জিজ্ঞাসাবাদ উনি জানার পরে, হ্যাঁ ঠিক আছে হামিদ তুমি কম অপরাধী, বুঝলাম, তুমি কার কথায় কী করছো বলো, কে কী আদেশ দিয়েছিল, কার কী নির্দেশ শুনছিল, সেটা করার পরে তারপরে হামিদ যদি অপরাধী না হয় তাকে ছেড়ে দেন, বাট তাকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত। তারপরে আপনার ব্রিগেডিয়ার শাম্মী ফিরোজ ছিল, শাম্মী ফিরোজ বলুক কী কী সাথে সম্পৃক্ত ছিল। অনেক বিষয় আছে ওই সময়ের এই মামুন খালেদের প্রকৃত সহযোগীদেরকে ধরা হচ্ছে না। মামুন খালেদ এবং মোল্লা ফজলে আকবরের পরবর্তী যারা, তাদেরকে ধরার আগে এই ব্যক্তিদেরকে অপরাধ দেখেন, এদিকে না দেখে পরবর্তীতে বিভিন্ন মানুষদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে আপনি আসল অপরাধীদেরকে মাফ করে দিচ্ছেন। যাই হোক, আমি এখনও মনে করি এই যে জেনারেল মতিন স্যার মারা যাওয়ার আগে, তিনি অসুস্থ, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিক, এবং আমি মনে করি যে এই মানুষটাকে জীবিত থাকা অবস্থায় তাকে আল্লাহ লম্বা হায়াত দিক, এই ব্যক্তির কাছ থেকে সত্যটা জানা উচিত, এখনও সময় আছে। এবং তারেক রহমানের প্রতি যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের সময় কারা কারা ছিল, তাদের মধ্যে অনেকে এখনও সার্ভিং আছে। ডিজিএফআইতে তখন যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে তার প্রতি শারীরিক নির্যাতন, ম্যান হ্যান্ডেলিং করা হয়েছে, এদের একজনকে ছাড় দেওয়া উচিত না, একজনকেও না, প্রত্যেককে ধরা উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে। এবং বিশেষ করে ওই সময়টায় ম্যাডামের সাথে তখন দুইটা গ্রুপ, একটা গ্রুপ ম্যাডাম জিয়ার সাথে লিয়াজো করতেছিল, আরেকটা গ্রুপ শেখ হাসিনার সাথে লিয়াজো করতেছিল। শেখ হাসিনার সাথে নির্বাচনের আগে লিয়াজোর শেখ হাসিনাকে ম্যানেজ করার দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার এটিএম আমিন, আর বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করার দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার বারী, আমি যতদূর ভুল যদি না করে থাকি। এবং ব্রিগেডিয়ার বারী অরিজিনালি আমার জানা মতে সে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু ব্রিগেডিয়ার আমিনের ক্ষমতা এত বেশি, তৎকালীন ডিজিএফআই ডিজি তাকে এত বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে রেখেছিলেন, যে কারণে এই আমিনের কারণে বাড়ি এরা তখন নিষ্ক্রিয় হয়ে যায়। তখন ব্রিগেডিয়ার বাড়ির মতো মানুষ কিছুই করতে পারেনি, তিনি শুভাকাঙ্ক্ষী হলে কিছুই করতে পারেননি, আমি যতদূর জানি। হয়তো তার সাক্ষাৎ কেউ নিলে হয়তো তার কাছ থেকে তার মুখে শুনতে পারবে। এবং ওই সময় আরও কয়েকজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন ডিজিএফআইতে, যেমন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জর্দা ছিল, লেফটেন্যান্ট কর্নেল ফজলু ছিল। আজকে ওই যে আমার প্যারেডের তার সাথে দেখা হলো, এই ব্যক্তিগুলো তো আমার জানা মতে এরা তো বিএনপির ওয়েল উইশার ছিল, তাদের কাছ থেকে তো তথ্য নেওয়া যেতে পারে কারা কারা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং কেন তাদেরকে এখনও ধরপাকড়া করা হয় না। এবং প্রকৃত অপরাধীদেরকে না ধরলে তখন এই ঘোলা জল তৈরি করবে, তারা বাইরে থেকে এই অপরাধীগুলো অন্যের নামে মিথ্যা ন্যারেটিভ তৈরি করবে, যেটা আরও ডেঞ্জারাস। অনেক নিরীহ নিরপরাধী অফিসার ভিকটিম হবে, কারণ ওই মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর
এটিএম আমিনের মতো মানুষ মিথ্যা ন্যারেটিভ তৈরিতে ওস্তাদ। এই শেখ হাসিনার সময় এই জিয়াউল আহসানরা কিন্তু এই একই কাজ করছে। এই জিয়াউল আহসানরা মিথ্যা ন্যারেটিভ বানিয়ে অনেক ভালো ভালো অফিসারকে ভিকটিম করেছে। ঠিক একই ঘটনা এই সামনে ঘটতে যাবে। প্রকৃত অপরাধীদেরকে ধরবেন না, এই অপরাধীগুলো বাইরে থেকে অনেক ভালো ভালো অফিসারকে ভুল ত্রুটি তারা করতে পারে, তাদের নামে ন্যারেটিভ তৈরি করে তাদের দোষটা তাদের দিক চাপিয়ে দিবে, এবং তখন আপনার নিরপরাধ অফিসারকে ভিকটিম করবেন। এবং আমি মনে করি যে অনেক অফিসাররা বর্তমানে আবার অনেক অপরাধী জানা সত্ত্বেও তার ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে রক্ষা করার চেষ্টা করছেন, যেটা উচিত না। আবার ওই তাকে রক্ষা করে একজন নিরপরাধীকে ফাঁসিয়ে দিচ্ছেন, এটাও যাতে না হয়, কারণ এইটা হবে অনেক বড় জুলুম। তো আমি আমার কথাগুলো যদি আপনারা শেয়ার করতে পারেন, আমি যতটুকু জানি তা আমি প্রকাশ করলাম। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা জানা উচিত, এবং ডিবি এবং আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে যে ভূমিকাগুলো নেওয়া হচ্ছে একদম আমি করি পারফেক্টলি ঠিক আছে। এই মামুন খালেদ টাইপ মানুষকে ধরাটা অত্যন্ত সময়োপযোগী ছিল, এবং আমি মনে করি তার কাছ থেকে তথ্য নিয়ে এবং তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সব তথ্য নিয়ে বাকি পদক্ষেপগুলো নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন।